সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন পরে একটি গুরুত্বপূর্ণ পেনশন বিষয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, অনেকেই কমেন্ট করেন, জাহিদ ভাই আপনি কি পেনশন বিষয়ে কাজ করা বাদ দিলেন, কথা বলা বাদ দিলেন? না, আমি পেনশন বিষয়ে কাজ করা বাদ দেইনি। তবে পেনশন বিষয় কেউ কাজ করে না, আমি একার পক্ষে তো আর সব কিছু করা সম্ভব হয় না, যার কারণে হয়তো কাজের গতি অনেকটা কমে গেছে। এবং যেহেতু পেনশন বিষয় এখন পর্যন্ত ব্রিফিং বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেরকম কোনো আলোচনা করা হয় না, দেশের প্রবাসী সংগঠনগুলোও তেমন গুরুত্ব দিচ্ছে না, যার কারণে কাজটা স্লোভাবে চলতেছে। আমি সর্বশেষ তথ্য পেয়েছি পেনশন সংক্রান্ত বিষয়তে, সেটাই আপনাদের মাঝে জানাতে এসেছে। এবং আমাদের পেনশন বিষয়ে আমরা কিন্তু হাল ছাড়বো না, সেটা হোক স্লোভাবেই চলুক। আমাদের কথা হচ্ছে ডক্টর ইউনূসের যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো মিটানোর পরে আমরা অবশ্যই পেনশন বিষয়টা আরও গুরুত্বপূর্ণভাবে তাকে ধরবো আমরা। এবং আমরা চাই, যেমন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু বলেছেন যে প্রবাসীদেরকে পেনশন দিতে হবে। উনি কিন্তু মুখ দিয়ে বলে ফেলেছেন যে প্রবাসীদেরকে পেনশন ভাতার আওতায় আনতে হবে। এবং এটাও আমাদের আগের থেকেই মেসেজ দিতে হবে, পেনশন স্কিম নামের যে শেখ হাসিনা সরকার চালাকি করেছে সেটা করলে কিন্তু চলবে না, সেটা কিন্তু বিএনপি করতে চাইলে আমরা কিন্তু এটা মানব না। তো যদি সৎ উদ্দেশ্যে বিএনপির প্রেসিডেন্ট তারেক রহমান এটা বলে থাকে যে পেনশন প্রবাসীদেরকে দেওয়া হবে, তবে অবশ্যই প্রবাসীদের পক্ষ থেকে তাকে আমরা স্যালুট জানাবো। অবশ্যই প্রবাসীদের সাপোর্ট সর্বোচ্চ সে পাবে, এটা অবশ্যই পাবে। এছাড়া যারা নতুন দল গঠন করেছেন, বিশেষ করে যারা এনসিপিতে আছেন, তারা প্রবাসীদের নিয়ে কিন্তু তেমন কোনো কথাই বলেন না, হতাশ। মানে এনসিপিরা এখন পর্যন্ত দল গঠন করার পরে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে গুরুত্বই দেয়নি, এটা কিন্তু প্রবাসীরা হতাশ হয়েছে। তাই অনুরোধ করবো আসিফ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস অথবা যারা দায়িত্বে আছেন, অবশ্যই প্রবাসীদের বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনারা গুরুত্ব দিন। গুরুত্ব না দিলে কিন্তু আপনারা প্রবাসীদের সাপোর্ট পাবেন না। আমরা কিন্তু এখন যোগ্যতার ভিত্তিতে আমরা কিন্তু ভোট দেব, আমরা কিন্তু যোগ্যতার ভিত্তিতে সাপোর্ট করব। আমরা আমাদের অধিকারগুলো কিন্তু আমরা আদায় করে নেব। আমাদেরকে যে সরকার আমাদের অধিকারগুলো আদায় করবে বা আমাদের নিয়ে সচেতন থাকবে, সেই সরকারকে কিন্তু আমরা সাপোর্ট করব। তাই অবশ্যই এনসিপিকে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া উচিত, কারণ প্রবাসীরাই কিন্তু বাংলাদেশকে টিকিয়ে রেখেছে এবং বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে সর্বোচ্চ সহায়তা করতেছে। বাংলাদেশের অর্থনৈতিক টিকে থাকার জন্য প্রবাসীদের ভূমিকা অপরিসীম। প্রবাসী বৃদ্ধি করতে হবে এবং প্রবাসীদের আরও সম্মান দিতে হবে এবং প্রবাসীদের অধিকারগুলো, বিশেষ করে যে ন্যায্য অধিকারগুলো, পেনশন এছাড়াও আরও ন্যায্য অধিকারগুলো যা আছে এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। একটা বিষয় নিয়ে ধন্যবাদ দিতে চাই ডক্টর ইউনূস সরকারকে, সেটা হলো প্রবাসীদের প্লেন ভাড়া যে বৃদ্ধি পেয়েছিল সেটা অনেকটা কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সিন্ডিকেট ভাঙা সম্ভব, এটা কিন্তু প্রমাণ করে দিল। যে টিকিটের দাম হয়েছিল 1,90,000 টাকা, সেই টিকিটের দাম এখন 48,000 টাকা। তাহলে সিন্ডিকেট ভাঙা যে সম্ভব এটা কিন্তু অবশ্যই প্রমাণ করে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। কিন্তু কাজ করতে হবে, শুধু সিন্ডিকেট ধোয়া দেয়া কিন্তু চলবে না, এটা কিন্তু কাজ করতে হবে, কাজ না করলে কিন্তু হবে না। আরো দুটি বিষয় গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন সয়াবিন তেলের একটা সিন্ডিকেট আছে, সেটাও যেন ডক্টর ইউনূস সরকার ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দেয় এবং কম রেটে যেন বাংলাদেশের সাধারণ মানুষ এই সয়াবিন তেল খেতে পারে, এটাই ব্যবস্থা করতে হবে। এছাড়া চালের দাম, এবং ডক্টর ইউনূস সরকার এখন গুরুত্ব সহকারে চালের দাম কমানোর জন্য চেষ্টা করতেছে। আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন জনগণ যেভাবে ডক্টর ইউনূস সরকার সাপোর্ট করতেছে, এটা হয়ে যাবে, কমে যাবে, সবকিছুর দাম আরো কমে যাবে। তো প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, যে বিষয়টি বলতেছিলাম মূল টপিক, সেটা হলো আমাদের পেনশন। আমাদের পেনশন এতটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণেও প্রবাসীরা কিন্তু এই বিষয়টি নিয়ে গুরুত্ব তেমন ভাবে দিচ্ছে না। এখন যদি গুরুত্ব আপনারা না দেন, তাহলে আমি একা কথা বলে কি এটা পূরণ করা সম্ভব হবে? আমি প্রবাস থেকে কথা বলতেছি, দেশে যারা প্রবাসী সংগঠনগুলো আছে তারা একটা বিষয় ব্রিফিং করেন, একটা বিষয় কথা বলে না। আপনি দীর্ঘ 3-4 মাস দেখবেন প্রবাসী সংগঠনগুলো প্রবাসীদের কল্যাণার্থে কোনো কথাই বলেনি। তাহলে প্রবাসী সংগঠনগুলো করে কি লাভ বলুন? আমরা সাধারণ মানুষ হয়ে যদি প্রবাসীদের পক্ষে এত গলা ফাটাতে পারি, তাহলে প্রবাসী সংগঠনগুলোর কি দায়িত্ব নেই যে প্রবাসীদের নিয়ে কাজ করতে হবে? তাহলে সংগঠনগুলো রেখে কি লাভ হবে? আসলে আমাদের উচিত প্রবাস থেকে একটা সংগঠন তৈরি করা, প্রত্যেকটা দেশ থেকে একটা করে সংগঠন তৈরি করে মূল একজন বা দুইজন ব্যক্তিকে সিলেক্ট করে আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই করতে হবে আমাদের। সকল দেশ, যেমন সৌদি আরব বলেন বা কুয়েত বলেন, দুবাই বলেন, অথবা মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বলেন, সিঙ্গাপুর বলেন, ওমান বলেন,
মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশের ভাই ও বোনেরা ঐক্যবদ্ধ হয়ে একটা মধ্যপ্রাচ্যে একটা সংগঠন করতে হবে। ইউরোপের যে দেশগুলো আছে, ইউরোপের সকল দেশ মিলে যারা প্রবাসীরা আছে সেখানে একটা সংগঠন করে প্রধান বানাতে হবে, মধ্যপ্রাচ্যের একটা প্রধান বানাতে হবে, অথবা আমেরিকা, কানাডা ওই দিক দিয়ে যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা প্রধান বানাতে হবে। এরকম করে কিছু সংগঠন তৈরি করে, শক্তিশালী সংগঠন তৈরি করতে পারলে আমরা কিন্তু আমাদের দাবিগুলো যে কোনো বিষয় না, মানে যে কোনো দাবি কিন্তু খুব সহজ আদায় করতে পারবো। আমাদের বিষয় গুরুত্ব না দিলে হবে? বলেন, প্রবাসীরা বাংলাদেশের সর্বোচ্চ দিয়ে থাকে, সেই প্রবাসীদেরকে অবমূল্যায়ন করা হয়। এই কিছুদিন আগে নায়ক অনন্ত জলিল উনি প্রবাসীদেরকে ছোট করে কথা বললেন। উনি মাত্র বললেন যে প্রবাসীরা রেমিটেন্স দেয় বাংলাদেশে মাত্র 14%, 13 থেকে 14%, আর গার্মেন্টস শিল্প নাকি রেমিটেন্স আসে 84%। এটা বলে প্রবাসীদেরকে ছোট করা হলো। এটা কি ছোট করা হয়নি? এখানে কি আপনি মনে করেন যে উনি ভদ্র ভাষায় বলেছে বলে এটা প্রবাসীরা ছোট হয়নি? এটাই যদি আপনাদের ধারণা থাকে যে অনলি 14% প্রবাসী রেমিটেন্স দেয়, তাহলে প্রবাসীদের ভ্যালু কই এই জায়গায়? তাহলে তো গার্মেন্টসের ভ্যালু বেশি, তাই না? কিন্তু না, এটা কিন্তু সত্য নয়। গার্মেন্টসে যদি ধরেও নেই রেমিটেন্সে 84% আসে, তবুও এই 84% রেমিটেন্সে কিন্তু লাভ না। একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস যদি বাইরে থেকে একজন ক্রয় করে, সেটা কিন্তু আপনাকে লভ্যাংশ খুব কমই দেবে। 100 টাকা বিক্রি করলে আপনার হয়তো 20 টাকা লাভ হবে। তাহলে 80% কিন্তু আপনাদের কিন্তু এখানে বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। বাইরে যেমন কাঁচামাল আছে, মেশিনারি আছে, কাপড় তৈরি বাইরে থেকে, চীন থেকে আনে, অন্যান্য দেশ থেকে আনে। বাংলাদেশে কিন্তু সবকিছু তৈরি হয় না। তো প্রায় 80% টাকা কিন্তু আবার বাইরে দিতে হয়। তাহলে আপনাদের রেমিটেন্সই থাকতেছে 20%। রেমিটেন্স থাকলে কত টাকা থাকে? তো এটাই হলো মূল টপিক। এটা উনি বলবেন না। উনি বলবেন বাইরে থেকে যে ডলার এসেছে সেটা বলবেন। উনি যে বাইরে ডলার হিসাবে জিনিসপাতি কিনতে, যে এই যে বড় বড় মেশিনগুলো কিনতে, যে হাজার হাজার কোটি টাকা বাইরে দিতে হচ্ছে গার্মেন্টসগুলোকে, এটা বলবেন না, কারণ এটা বললে তো ভ্যালু কমে যাবে। তো মোট কথা হলো, প্রবাসীরা যে রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করে তার 1 টাকা কি বাইরে দিতে হয় প্রবাসীদের? 1 টাকাও দিতে হয় না বাইরে। প্রবাসীরা ব্যাংকে টাকা জমায়, সেই ব্যাংকের টাকাগুলো অন্য গার্মেন্টস শিল্প মালিকরা, অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের মালিকরা লোন নিয়ে থাকে, আর প্রবাসীরা ঠিকমতো ব্যাংক থেকে টাকা উঠাতে পারে না। আপনারা দেখবেন যে শতকরা 80% প্রবাসীর ব্যাংকে টাকা আছে, অনেক টাকা আছে ব্যাংকে, কম বেশি সবারই টাকা আছে। তাহলে তারা ব্যাংকের সাথে লেনদেন করে, ব্যাংক খাত প্রবাসীরাই উন্নত করতেছে। আর দেখবেন যে শতকরা 80 থেকে 90% গার্মেন্টসই ব্যাংকের কাছে ঋণী, ব্যাংক থেকে লোন নিয়ে করতেছে, অথবা যে কোনো প্রতিষ্ঠান, অথবা বাড়ি করতেছে সেটা। তাহলে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতেছে কারা? এই প্রবাসীরা। যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করে, ব্যাংক সব ধুলিস্যাৎ হয়ে যাবে। তো এই জন্য প্রবাসীদের গুরুত্ব দিতে হবে। সম্মানিত ডক্টর ইউনূস সরকার, আপনার কাছে অনুরোধ করব, প্রবাসীদের বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে দেখুন এবং আপনি ভালোভাবে সফল হন। আমরা কামনা করি প্রবাসীরা, আমরা কিন্তু সর্বোচ্চ আপনাদের সাপোর্ট দিচ্ছি রেমিটেন্স পাঠিয়ে, তাই আমাদের কাজগুলো আপনারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের পেনশন আদায় করতে হবে, এখানে কোনো ছাড় দেওয়া চলবে না। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।